দেশের সার্বভৌমত্ব, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক এবং অভ্যন্তরীণ যে মব লিঞ্চিং সহ নানা পরিস্থিতি, তারপরে আপনার সেনাপ্রধানের সেই প্রশ্নগুলো আসে, তখন তারা তো মত বিনিময় করতেই পারেন। যে সেনা প্রধান 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরে যে ভূমিকা রাখলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন, উপদেষ্টা পরিষদ কিভাবে হবে সেইগুলোতে অংশ নিলেন, তাহলে সেটা কি ছিল? সেটা কি রাজনীতি ছিল না? সেনাবাহিনী তো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা রাজনীতির অংশ হয়ে উঠেছে। এই রাজনীতির কথা বলে আসলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের মধ্যে থেকে যারা চেষ্টা চালাচ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ যে এরা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চান, সার্বিকভাবে সবকিছু মিলে ওনার অস্বস্তি লাগছিল আর কি। উনি তো ব্ল্যাঙ্ক চেক চাচ্ছিলেন যে আমি আমার ইচ্ছা অনুযায়ী যখন ইচ্ছা তখন ইলেকশন দেব, তোমরা চুপ করে থাকো, শুনো। তার মানে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে ওনার একটা না একটা অজুহাত থাকবেই। টাকা যাবে দেশে সোনালী পের সাথে। গত বুধবার বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের যে তার অফিসার্স অ্যাড্রেসের পর রাজনীতিতে হঠাৎ করে একটা নাটকীয় পরিবর্তন আমরা দেখতে পেলাম এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিয়েছেন এবং আজকের অগ্রগতি হচ্ছে এর পরিপ্রেক্ষিতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার সাথে যমুনায় বৈঠক করেছেন। আপনি যদি সেনাপ্রধানের এই অফিসার্স অ্যাড্রেস এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এই প্রসঙ্গটিকে একটু বিশ্লেষণ শুরুতে করতেন, আপনি এটিকে কিভাবে দেখছেন? আমি তো সেনাপ্রধানের অ্যাড্রেসকে অতি সাধারণ বিষয় হিসেবে দেখছি। সাধারণ এই সেন্সে যে উনি প্রধান হিসাবে তো ওনার কর্মকর্তা যারা আছে তাদের সাথে মত বিনিময় করতেই পারেন, এটাতে তো দোষের কিছু না। যখন দেশের সার্বভৌমত্ব, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক এবং অভ্যন্তরীণ যে মব লিঞ্চিং সহ নানা পরিস্থিতি, তারপরে আপনার সেনাপ্রধানের সেই প্রশ্নগুলো আসে, তখন তারা তো মত বিনিময় করতেই পারেন এবং সেই মত বিনিময়ের কোনো অপরাধ ছিল না। এখন যারা এটা সমালোচনা করছে তারা এটাকে অপরাধ হিসেবে দেখছে যে উনি রাজনীতি বিষয় নিয়ে কথা বলেছেন। আমি সেখানেও বুঝি না যে উনি রাজনীতি বিষয়ে কোথায় বললো। আর রাজনীতি বিষয় যদি কথা বলেও থাকে, তাহলে যে সেনা প্রধান 5 আগস্ট ক্ষমতা পরিবর্তনের পরে যে ভূমিকা রাখলেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বৈঠক করলেন, উপদেষ্টা পরিষদ কিভাবে হবে সেইগুলোতে অংশ নিলেন, তাহলে সেটা কি ছিল? সেটা কি রাজনীতি ছিল না? আর এখন যেটা হয়েছে যে উনি নির্বাচনের কথা বলেছেন। উনি বলেছেন যে আমি আগেও বলেছি যে ডিসেম্বরের মধ্যে, এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত। উনি শব্দটা বলেছেন উচিত, কারণ আমরা দেখতে চাই যে নতুন একটা সরকার পরবর্তী বছরে ক্ষমতা নেবে। এবং উনি 3টা বিষয়ের উপর জোর দিলেন, করিডোর, এবং সেখানে বলে দিলেন যে সেখানে আমাদের অবস্থান হচ্ছে না। আর দ্বিতীয়ত বন্দর, চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে লিজ দেওয়া, সেই জায়গাতেও উনি না বললেন যে এইটুকু যে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত না নিই বা এই সরকার সিদ্ধান্ত না নিক, যখন আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের জন্য আমরা এই সমস্যা এই বিষয়গুলো রেখে দিই, কারণ এগুলো একটা বড় ন্যাশনাল একটা ইস্যুস, যেগুলা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একমাত্র নির্বাচিত সরকারেরই থাকা উচিত। দ্বিতীয়ত উনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে আরো বৃহত্তর আকারে যে কোনো ডিসিশন নেওয়ার কথা বললেন। তো এই জায়গাগুলো তো আমি তো কোনো সংবিধানকে লঙ্ঘনের কোনো কিছু দেখি না। এবং মব লিঞ্চিং এর কথা বললেন, যেখানে সেখানে যেভাবে হচ্ছে সেগুলো যাতে নিয়ন্ত্রিত হয় এবং ওনারা কঠোর হবেন বললেন। তো আমার কাছে পুরো বিষয়টাতে তো কোনো ইয়ে নাই। এখন নির্বাচন 5ই অগাস্টের পর তো সেনাবাহিনী তো আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা রাজনীতির অংশ হয়ে উঠেছে এবং প্রফেসর ডক্টর ইউনূস 8 তারিখে শপথ নিলেন। তো এই 5 থেকে 8 সময়টা তো সেনাবাহিনী দেশ চালিয়েছে কার্যত। আমি মনে করলাম যে চালিয়েছে তখন একটা প্রেক্ষাপটে, কিন্তু এখন তাদের তো আর রাজনৈতিক ভূমিকা ঠিক আছে নেই।
কিন্তু এখানে রাজনীতি আসলো কোথা থেকে? ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের কথা বলা হয় তাহলে এটা রাজনীতি হবে কেন? কারণ এই সেনাবাহিনী তো নির্বাচন পরিচালনায় একটা বড় ভূমিকা রাখতে হবে। তাদেরও তো প্রস্তুতি দরকার, তাদেরও তো মানসিক আহ থাকা উচিত যে কিভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ সব মিলিয়ে তাদেরও তো এখানে এক ধরনের অংশগ্রহণ রয়ে গেছে, তারা তো এটার বাইরে না, তাই না? তো নির্বাচনের কথা বলা তো রাজনৈতিক দলগুলোর কথা বলা, এবং সেটা তো আমি মনে করি যে এটা একটা জন আকাঙ্ক্ষার প্রতিফলন ওনার কথাবার্তার মধ্য দিয়ে। এখানে এই রাজনীতির কথা বলে আসলে নির্বাচন কি পিছিয়ে দেওয়ার জন্য বর্তমান সরকারের মধ্যে থেকে যারা চেষ্টা চালাচ্ছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ যে এরা সংস্কারের নামে কালক্ষেপণ করতে চান, বিচারের নামে কালক্ষেপণ করতে চান, এবং নির্বাচনের যে একটা রোড ম্যাপ দেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো থেকে বারবার বলা হচ্ছে সেই ব্যাপারে পিছিয়ে যাচ্ছেন, এবং সেই একটা তারিখ ডিক্লেয়ার করার ক্ষেত্রে নানা তাল বাহানা করে বেড়াচ্ছেন, নানা কথা বলে বেড়াচ্ছেন, আসল কথা বলেন না যে নির্বাচন অত তারিখে হবে, বা ওই সপ্তাহে, ওই মাসের ওই সপ্তাহে হবে, যেটা এর আগের সরকারগুলো করেছে। বহু আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে অমুক সপ্তাহে নির্বাচন হবে, ডিসেম্বরে হোক, জানুয়ারিতে হোক। তো এখানে তো আরো বেশি দরকার রোড ম্যাপ, কারণ আপনারা একটা অনির্বাচিত সরকার, আপনারা শিগগির এই সরকার থেকে নতুন একটা সরকার হাতে দায়িত্ব দিয়ে যাবেন, এবং মানুষের আকাঙ্ক্ষা ছিল যে একটা নির্বাচিত সরকারের জানতে চাইছি জেনারেল ওয়াকারুজ্জামান নতুন কি বলেছেন? নির্বাচনের রোড ম্যাপ চাইছে, এটি তো একটি যেদিন থেকে এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে সেদিন থেকে আপনি সহ সাংবাদিক সমাজ সহ রাজনীতিক সুশীল সমাজ সকলেই তো নির্বাচন চেয়েছেন। তো ওয়াকারুজ্জামান তো নতুন কিছু বলেনি, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস পদত্যাগের হুমকি দিলেন কেন এই কথাগুলো বলার পর? এখন একটা আপনি এটার সাথে ট্যাগ করতে পারেন না সরাসরি। প্রফেসর ইউনূস শুধু যে ওনার কথা অনুযায়ী নির্বাচন কথা শুনে যে পদত্যাগ করতে বলেছেন তা তো না। ওনার এখানে তো আরো একটা বিষয় রয়ে গেছে, যখন বিএনপি থেকে তাদের দুইজন ছাত্র প্রতিনিধিকে এবং প্লাস আরো একজন, তিনজন কি এটা নিরাপত্তা উপদেষ্টা, এই তিনজনের পদত্যাগ দাবি করা হয়েছে, তখন পাল্টাপাল্টি আবার ছাত্ররা তিনজনকে বিএনপির ঘেঁষা বলে দাবি করে আরো তিনজনের পদত্যাগ দাবি করলেন। এই প্রেক্ষিতে উনি হয়তো অভিমান করতে পারেন, এবং ছাত্রদেরকে উনি বলেছেন তোমরা সংযত হও, এবং সেটা আমরা দেখতেও পাচ্ছি। এরপরে তো সংযত হওয়ার যে একটা আচরণ, তারা তো স্টেটমেন্ট দিচ্ছে, তাদের পত্রিকা, তাদের ফেসবুকে স্টেটমেন্ট দিয়ে বলেছে যে আমাদের যদি আমাদের কথাবার্তায় যদি বিভাজন হয়ে থাকে, বিভাজন প্রতিফলিত হয়ে থাকে, তাহলে আমরা ক্ষমা প্রার্থী, বা আমরা এটা এই জাতীয় কথা আর কি, বা ক্ষমা প্রার্থী বা শব্দটা কিভাবে বলছে, মোট কথাতে রিগ্রেট করছে যে এটা যাতে সহজভাবে অন্যরা নেয়। তো এখানে তো ডক্টর ইউনূস পদত্যাগের যে প্রশ্ন আসলো, তাহলে ওইখানে আরো তিনজনকে যে পদত্যাগে চাপ দিল, তারাও তো বলতে পারে আপনি আমাদেরকে ডেকে এনেছেন, কিন্তু আপনার ছাত্ররাই আমাদেরকে আবার বলতেছে যে বিএনপির লোক আমাদের পদত্যাগ দাবি করছে। তো সার্বিকভাবে, এবং সেনা প্রধানের বিষয়টাও সার্বিকভাবে সবকিছু মিলে ওনার অস্বস্তি লাগছিল আর কি। উনি তো ব্ল্যাঙ্ক চেক চাচ্ছিলেন যে আমি আমার ইচ্ছা অনুযায়ী যখন ইচ্ছা তখন ইলেকশন দেব, তোমরা চুপ করে থাকো, শুনো। এখানে তো রাজনৈতিক প্রেশার আসতেছে দিনে দিনে, কারণ উনার যে কর্মকাণ্ড, উনার যে শাসন ব্যবস্থা, তার যে দুর্বলতাগুলো দিনে দিনে প্রকাশ পাচ্ছিল, জনমনে অসন্তোষ তৈরি হচ্ছিল, সেটা তো কিছু ইউটিউবারের গলাবাজি দিয়ে দমন করা যাবে না, তাই না? দেশের অর্থনীতির কি অবস্থা, দেশের অন্যান্য যতটা ইন্ডেক্স আছে সেগুলোর কি পরিণতি, সেগুলো তো সব দেখা যাচ্ছে। এখন যত যত এগুলো প্রকাশিত হচ্ছে ততই ওনাদের বিব্রত করা হওয়ার অবস্থা, এবং অদক্ষ, এবং আমি এটা বহুদিন আগে থেকে বলছি, এর থেকে অদক্ষ কোনো ক্যাবিনেট বোধহয় বাংলাদেশে আর হয় নাই। এরকম একটা অদক্ষ ক্যাবিনেট দিয়ে যাদের কোনোটার তালগোল ঠিক নাই, এবং আপনার সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার নিরাপত্তা, সেই নিরাপত্তার কোনো গ্যারান্টি নাই। আজকে কে কোথায় যাবে, ইলেকশনের গ্যারান্টি কোথা থেকে দেবে এরা? যে এবং সর্বশেষ উনি যে গোসা করলেন সেখানেও বলেছেন যে এখন যদি আমি নির্বাচন দিতেও চাই, তাহলে সেটা যে একটা ব্যালট চিন্তাই হবে না, তার তো গ্যারান্টি দিতে পারছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন পরিস্থিতি, তার মানে নির্বাচন দেওয়ার ক্ষেত্রে ওনার একটা না একটা অজুহাত থাকবেই,
এবং আরাকান ইস্যুটা বোধহয় লাস্ট কার্ড, যে আরাকানকে করিডোর দিয়ে সেখানে যদি একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখন একেবারেই বলা যেতে পারে যে না, আমরা তো ইলেকশন তো প্রশ্নই আসে না তখন এই যুদ্ধ পরিস্থিতিতে, কারণ তখন সংবিধান অনুযায়ী উনি আরেকটা ম্যান্ডেট পান যে এই যুদ্ধ অবস্থায় কোনো ইলেকশন হতে পারে না।